প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো আছো? তোমরা ভালো আছো জেনে ভালো লাগলো। আমিও ভালো আছি। এই করোনা পরিস্থিতিতে অলস বসে না থেকে শারীরিক পরিশ্রম করবে। শারীরিক পরিশ্রম আমাদের মন এবং শরীর উভয়কে ভালো রাখে। আমরা বিভিন্নভাবে পরিশ্রম করতে পারি। এখন দেখো বর্ষাকাল, আমাদের নৌকা চালানো বা সাঁতার কাটা, এখন তো দৌড়াদৌড়ি করার মতো পরিবেশ গ্রামে অঞ্চলে খুব একটি পাবে না তোমরা। যাই হোক, যে কোনোভাবেই হোক শারীরিক পরিশ্রম করার চেষ্টা করবে। এতে করে তোমরা আশা করি সুস্থ থাকবে, ভালো থাকবে। তাহলে যে শারীরিক পরিশ্রমের কথা বললাম আমরা, শারীরিক পরিশ্রমের পেছনে কি প্রয়োজন? শক্তি প্রয়োজন, তাই না? আমরা যে কোনোভাবেই পরিশ্রম করি না কেন, কাজ করি না কেন, সেটি শারীরিক হোক মানসিক হোক, প্রতিটি কাজের পেছনেই কিছু শক্তির সম্পর্ক আছে। এমনকি আমরা যখন ঘুমিয়ে থাকি তখন কি আমাদের শক্তির প্রয়োজন হয়? নিশ্চয়ই প্রয়োজন হয়। কারণ কি, আমরা ঘুমিয়ে থাকলেও আমাদের শরীরে কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ সচল থাকে এবং সেই সাথে কিছু শারীরবৃত্তীয় প্রক্রিয়াও চলমান থাকে। এই জন্য আমরা ঘুমিয়ে থাকলেও শক্তির প্রয়োজন হয়। তোমরা একটি ছবি লক্ষ্য করো, আমি তোমাদের একটি ছবি দেখাচ্ছি। এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে একজন ক্রীড়াবিদ ভারোত্তোলন করছে। অত্যন্ত পরিশ্রমের কাজ। তাহলে এরকম অত্যন্ত পরিশ্রমের কাজ হোক অথবা অল্প পরিশ্রম হোক, যে কাজই হোক আমাদের শক্তি প্রয়োজন হয়। এই শক্তি আমরা কোথা থেকে পাই? তোমরা সবাই জানো যে সৌরশক্তি হলো জীবজগতের শক্তির একমাত্র উৎস। এই সৌরশক্তি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদ কর্তৃক আবদ্ধ হয়, সেখানে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয় এবং সেই খাদ্য, সেটি হলো প্রাথমিক খাদ্য, সেখান থেকে রূপান্তরিত হয়ে পরবর্তী সময় আরও বিভিন্ন উপাদানে পরিণত হয়। যাই হোক, সেখান থেকে আমরা মূলত শক্তিটি পেয়ে থাকি। আমাদের খাদ্য থেকে যে শক্তিগুলো আমরা পেয়ে থাকি, এগুলো মূলত শর্করা হলো শক্তির প্রধান উৎস। স্নেহজাতীয় খাদ্য প্রতি একক পরিমাণ হিসেবে স্নেহজাতীয় খাদ্যে শক্তি বেশি থাকে, কিন্তু যেহেতু আমরা শর্করা জাতীয় খাদ্য অধিক খেয়ে থাকি, এটি আমাদের প্রধান খাদ্য, এখান থেকে আমরা শক্তি পেয়ে থাকি। আমিষ থেকেও শক্তি পাওয়া যায়, কিন্তু এদের প্রত্যেকটির আলাদা আলাদা কাজ আছে। আমিষ জাতীয় খাদ্যের অন্যান্য কাজ আছে, সেগুলি আমরা আলাদা সময় আলোচনা করব। তাহলে আমরা মূলত শর্করা থেকে কিভাবে শক্তি পাই, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তা তোমরা নিশ্চয়ই জানো যে শর্করা থেকে কোন প্রক্রিয়ায় শক্তি নির্গত হয়। সৌরশক্তি, যেটি স্থিতিশক্তি রূপে আবদ্ধ থাকে শর্করাতে, এই শক্তিটি গতিশক্তিতে রূপান্তরিত হবে, অর্থাৎ এটিপিতে পরিণত হবে। আমরা এখন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার এই প্রক্রিয়াটির নাম কি? প্রক্রিয়াটির নাম হলো শ্বসন। তাহলে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব কোষস্থ স্থিতিশক্তি গতিশক্তিতে পরিণত হয়, সেই প্রক্রিয়াটি হলো শ্বসন। তাহলে আমরা সরলভাবে এই কথা বলতে পারি যে স্থিতিশক্তি গতিশক্তিতে পরিণত হয়। এখানে স্থিতিশক্তি বলতে ওই শর্করাকে বোঝানো হয়েছে। শর্করাতে সৌরশক্তি আবদ্ধ হয়ে আছে। এই শক্তি পরবর্তী সময় এটিপি রূপে নির্গত হবে এবং সেখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় কাজের শক্তি পাব। তাহলে সেই শ্বসন নিয়ে আমাদের আলোচনার বিষয়। যেহেতু শ্বসন অত্যন্ত বড় একটি বিষয়, আমরা ধাপে ধাপে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ অংশ একদিনে আলোচনা সম্ভব হবে না, আমরা কয়েকটি ক্লাসে সেই বিষয়গুলো আলোচনার চেষ্টা করব। আমরা আজকে ক্লাসে যে বিষয়গুলো শিখতে চাই, ক্লাস শেষে তোমরা শ্বসন কি তা বলতে পারবে, শ্বসন কোথায় হয় তা বলতে পারবে, সবাত ও অবাত শ্বসনের পার্থক্য করতে পারবে এবং গ্লাইকোলাইসিস প্রক্রিয়া বর্ণনা করতে পারবে। আবার আমরা শ্বসনের মূল অংশে ফিরে আসি। রেসপিরেশন বা শ্বসন। শ্বসন কোথায় হয়? শ্বসন হয় সকল সজীব কোষে, সেটি উদ্ভিদ হোক, প্রাণী হোক বা অন্য কোনো অণুজীব হোক, সকল সজীব কোষে শ্বসন হয়। এখন এই যে শ্বসন, এই শ্বসনে যদি অক্সিজেনের প্রয়োজন থাকে তখন আমরা তাকে বলি সবাত শ্বসন, যদি অক্সিজেনের প্রয়োজন না থাকে তখন বলি অবাত শ্বসন। অর্থাৎ অক্সিজেনের উপস্থিতি এবং অনুপস্থিতি উভয় ক্ষেত্রে শ্বসন প্রক্রিয়া চলতে পারে, কিন্তু অক্সিজেনের উপস্থিতিতে শর্করা জাতীয় খাদ্য ভেঙে সম্পূর্ণরূপে জারিত হয়। তাহলে শর্করা জাতীয় খাদ্য সম্পূর্ণরূপে জারিত হয়ে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয় অক্সিজেনের উপস্থিতিতে। আর অক্সিজেনের অনুপস্থিতিতে যদি শ্বসন চলে, সেক্ষেত্রে অল্প পরিমাণে শক্তি নির্গত হয়। তাহলে প্রথমত ক্ষেত্রে যেটি আমরা বলতেছিলাম যে অক্সিজেনের প্রয়োজন হয় যখন, তখন এটিকে বলা হয় সবাত শ্বসন। প্রাণীদেহ এবং উদ্ভিদের স্বাভাবিক শ্বসন প্রক্রিয়া হলো সবাত শ্বসন।
যদিও অবাধ শ্বসনও চলতে পারে। বিশেষ কোনো কারণে যদি অক্সিজেনের অভাব সৃষ্টি হয় তাহলে অবাধ শ্বসন চলতে পারে। তোমরা অনেক সময় লক্ষ্য করে থাকবে যে আমরা যখন প্রচুর পরিশ্রম করি, বিশেষ করে খেলাধুলা করি, দৌড়াদৌড়ি করি, অনেক সময় পায়ের মাংসপেশিতে খিল ধরে আসে। এটি হয়েছে কি, এটি অবাধ শ্বসনের কারণে। কারণ অতিমাত্রায় শক্তি ব্যয় হওয়ার কারণে, অক্সিজেন সরবরাহ বিঘ্ন ঘটার কারণে তখন হয়েছে কি সেখানে অবাধ শ্বসন হয়েছে, এবং অবাধ শ্বসনের ফলে সেখানে কিছু ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি হয় যা পেশি টান ধরানোর জন্য দায়ী। যাই হোক, আমাদের স্বাভাবিক শ্বসন পদ্ধতি হলো সবাত শ্বসন, আর অণুজীবের স্বাভাবিক শ্বসন পদ্ধতি হলো অবাধ শ্বসন। সবাত শ্বসন হওয়ার জন্য আমাদের কোষে একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু আছে, মাইটোকন্ড্রিয়া। এটি উচ্চ শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীতে থাকে, অণুজীবদের থাকে না। এই জন্য তাদের পক্ষে ওই সবাত শ্বসন ঘটানো সম্ভব হয় না। আমরা এখন সবাত শ্বসন নিয়ে আলোচনা করব। মূলত অন্যান্যগুলো আমরা পরে ধাপে ধাপে যাব অন্যান্য ক্লাসে। সবাত শ্বসনের কতগুলো ধাপ আছে। এর প্রথম ধাপ হলো গ্লাইকোলাইসিস, দ্বিতীয় ধাপ অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, তৃতীয় ধাপ ক্রেবস চক্র এবং চতুর্থ ধাপ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এর প্রত্যেকটি ধাপ যথেষ্ট পরিমাণ বর্ণনার দাবি রাখে, এজন্য আমরা ধাপে ধাপে যাব। প্রথম ধাপ গ্লাইকোলাইসিস। আমাদের আজকের আলোচ্য বিষয় গ্লাইকোলাইসিস, যেটি সবাত শ্বসন এবং অবাধ শ্বসন উভয় শ্বসনের প্রথম ধাপ। কারণ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় না, অক্সিজেন প্রয়োজন হয় অন্যান্য ধাপে। গ্লাইকোলাইসিস সবাত শ্বসন এবং অবাধ শ্বসন উভয় শ্বসনের জন্য গুরুত্বপূর্ণ, এটি প্রথম ধাপ। এই ধাপে অল্প পরিমাণ শক্তি উৎপন্ন হবে, সেটি আমরা দেখব ধাপে ধাপে পর্যায়ক্রমে। গ্লাইকোলাইসিস ঘটে কোষের সাইটোপ্লাজমে। গ্লাইকোলাইসিস ঘটে কোষের সাইটোপ্লাজমে, এখানে মাইটোকন্ড্রিয়ার প্রয়োজন হয় না। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় না। সবাত শ্বসন এবং অবাধ শ্বসন উভয় শ্বসনের প্রথম ধাপ, যেটি আমরা পূর্বেই বলেছি। আর এই প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ হতে কী কী সৃষ্টি হয়। এই প্রক্রিয়া শেষে, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া শেষে এক অণু গ্লুকোজ ভেঙে তৈরি হবে পাইরুভিক অ্যাসিড 2 অণু, NADH+H+ তৈরি হবে 2 অণু, এবং এটিপি সৃষ্টি হবে। সর্বমোট 4 অণু সৃষ্টি হবে, তার মধ্যে 2 অণু খরচ হয়ে যাবে এবং নিট উৎপাদন থাকবে 2 অণু। তাহলে এই যে আমরা গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার কথা বলছি, তাহলে সেই প্রক্রিয়ার আমরা একটা এখানে সামারি দেখলাম যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া শুরু হবে গ্লুকোজ থেকে। গ্লুকোজ ভেঙে, গ্লুকোজ একটি 6 কার্বন বিশিষ্ট যৌগ, সেই গ্লুকোজ ভেঙে তৈরি করবে 2 অণু পাইরুভিক অ্যাসিড, যেটি একটি 3 কার্বন বিশিষ্ট যৌগ, তৈরি করবে 2 অণু NADH+H+ এবং নিট 2 অণু এটিপি। আমরা এখন সেই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি দেখতে চাই। গ্লাইকোলাইসিস তোমরা টেবিলের উপরে দেখতে পাচ্ছ, এই ছকের উপরে দেখতে পাচ্ছ গ্লুকোজ। গ্লুকোজ অণু আমরা আগে বলেছি এটি একটি 6 কার্বন বিশিষ্ট যৌগ। গ্লুকোজ অণু হেক্সোকাইনেজ এনজাইমের সহায়তায়, যার আরেকটি নাম গ্লুকোকাইনেজ, এর মূল নাম হলো কাইনেজ। কাইনেজ এনজাইমগুলো এখানে তোমরা দেখো এটিপি ভেঙে এডিপি তৈরি হয়েছে, এখানে ম্যাগনেসিয়াম আয়ন এখানে ভূমিকা পালন করেছে। যাই হোক, গ্লুকোজ অণু শেষ পর্যন্ত কিসে পরিণত হচ্ছে, গ্লুকোজ 6 ফসফেট। তাহলে এই যে ফসফেটটি, এটি চলে আসছে প্রত্যেকে এটিপি থেকে। এটিপি থেকে একটি ফসফেট গ্রহণ করে গ্লুকোজ হয়ে গেল এখন গ্লুকোজ 6 ফসফেট। এর পরের ধাপে তোমরা দেখতে পাচ্ছ যে ফ্রুক্টোজ 6 ফসফেট। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এরা আণবিক সংকেত এক, যদিও এদের গাঠনিক কাঠামো আলাদা থাকে। তাহলে সেই গ্লুকোজ 6 ফসফেট সেটি এখন পরিণত হলো ফ্রুক্টোজ 6 ফসফেটে, কি এনজাইমের সহায়তায়, ফসফোগ্লুকো আইসোমেরাজ এনজাইমের সহায়তায়। ফ্রুক্টোজ 6 ফসফেট অতঃপর এটিপি থেকে আরও একটি ফসফেট গ্রহণ করে পরিণত হবে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। বিসফসফেট মানে দুটো ফসফেট, তাহলে ফ্রুক্টোজের 1 নং এবং 6 নং কার্বনে একটি করে ফসফেট থাকবে, তখন তার নাম হবে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। এখানে যে এনজাইম সহায়তা করে তার নাম হলো ফসফোফ্রুক্টোকাইনেজ। তোমরা লক্ষ্য করো, আগের ধাপে নাম ছিল ফসফোগ্লুকো আইসোমারেজ, আর এখানে নাম হলো ফসফোফ্রুক্টোকাইনেজ। তার আগের ধাপে নাম ছিল হেক্সোকাইনেজ। এখন ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট এটি একটি উভমুখী বিক্রিয়ার মাধ্যমে অ্যালডোলেজ এনজাইমের সহায়তায় পরিণত হবে গ্লিসারলডিহাইড 3 ফসফেট অথবা ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট। গ্লিসারলডিহাইড 3 ফসফেট এবং ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট এগুলো হলো 3 কার্বন বিশিষ্ট যৌগ, এরা মূলত ট্রায়োজ। গ্লুকোজ হলো একটি হেক্সোজ, যেটি 6 কার্বন বিশিষ্ট যৌগ, 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। আর গ্লিসারলডিহাইড 3 ফসফেট এটি হলো একটি ট্রায়োজ বা 3 কার্বন বিশিষ্ট শর্করা। ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেটও একটি ট্রায়োজ। এরা উভমুখী বিক্রিয়ার মাধ্যমে একটি অন্যটিতে রূপান্তরিত হয়, যে এনজাইমের সহায়তা তাকে বলা হয়েছে আইসোমারেজ এনজাইম।
এর প্রত্যেকটি গ্লিসালডিহাইড 3-ফসফেট এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিডন ফসফেট এর প্রত্যেকেই পরবর্তী বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, যেটি আমরা পরের স্লাইডে দেখব। প্রত্যেকেই একই ধরনের বিক্রিয়া অংশগ্রহণ করে। গ্লিসালডিহাইড 3-ফসফেট যে সকল বিক্রিয়া অংশগ্রহণ করে, ডাইহাইড্রোক্সি অ্যাসিডন ফসফেটও তাই করে। আমরা একটা পাশ দেখব, একটা পাশ দেখলে আমরা দ্বিতীয়টি সম্পর্কে ধারণা পাব। পূর্ববর্তী স্লাইড থেকে এখানে আসছে গ্লিসালডিহাইড 3-ফসফেট। এটিকে 3-ফসফোগ্লিসালডিহাইডও বলা হয়। তার গ্লিসালডিহাইড 3-ফসফেট এটি তুমি দেখো, এটি কী করলো, একটি এখান থেকে হাইড্রোজেন আয়ন ত্যাগ করে এনইডি এবং একটা অজৈব ফসফেট সে গ্রহণ করলো, আর এনইডিকে সে হাইড্রোজেন দান করলো। এনইডি হয়ে গেল NADH+H+, এটি বিজারিত হয়ে গেল। আর ডিহাইড্রোজিনেজ এনজাইম এখানে সহায়তা করে এবং সে পরিণত হয় গ্লিসালডিহাইড 3-ফসফেট কিসে পরিণত হয়, 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। আগে ফসফেট ছিল একটি, এখন হলো দুইটি, 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয় এভাবে। এর পরের ধাপে আবার কাইনেজ এনজাইমের সহায়তায় সে কিসে পরিণত হয়, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। এখানে তুমি দেখো এটিপি থেকে এটিপি তৈরি হয়েছে, অর্থাৎ এখন এই প্রথম এটিপি তৈরি হলো। ইতিপূর্বে আমরা দেখেছি এটিপি বরং ভেঙে গেছে, ভেঙে গিয়ে এডিপিতে পরিণত হয়েছে। আর এখন আমরা দেখলাম এডিপি থেকে এটিপি তৈরি হলো, এই প্রথম এটিপি তৈরি হলো। এর পরবর্তী ধাপে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড 2-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হবে। এখানে ফসফোগ্লিসারো মিউটেস এনজাইমের সহায়তা এই পরিবর্তন হবে। এর পরের ধাপে ইনোলোজ এনজাইমের সহায়তায় পরিণত হবে 2-ফসফাইনল পাইরুভিক অ্যাসিড। অনেক বইতে এটি শুধু ফসফাইনল পাইরুভিক অ্যাসিড হিসেবে লেখা আছে। এর পরের ধাপে এটি একমুখী বিক্রিয়া, কাইনেজ এনজাইমের সহায়তা সে পরিণত হবে পাইরুভিক অ্যাসিডে। এই ধাপে আরও একটি এটিপি তৈরি হবে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে এখানে দুটি এটিপি আমরা দেখতে পাচ্ছি। তাহলে গ্লিসালডিহাইড 3-ফসফেট থেকে আমরা দেখতে পেলাম যে এক অণু NADH+H+ উৎপন্ন হলো এবং 2 অণু এটিপি তৈরি হলো। তাহলে এর ডান পাশে যেটি আমরা রেখে আসছি, বাম পাশে ছিল গ্লিসালডিহাইড 3-ফসফেট এবং ডান পাশে ছিল ডাইহাইড্রোক্সি অ্যাসিডন ফসফেট। আমরা বলেছিলাম ডাইহাইড্রো অ্যাসিডন ফসফেট থেকেও একই রকম বিক্রিয়া ঘটবে, কাজেই সেখান থেকেও আরও এক অণু NADH+H+ তৈরি হবে। কাজে NADH+H+ এর মোট সংখ্যা দাঁড়াবে 2 অণু, আর এটিপি দাঁড়াবে এখানে 2 অণু, আর ডান পাশে 2 অণু, মোট হবে 4 অণু। তাহলে 4 অণু, আর পূর্বে খরচ হয়ে গেছে 2 অণু, শেষ পর্যন্ত থাকবে 2 অণু। এইভাবে আমাদের যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সেটি সম্পন্ন হবে, শেষ পর্যন্ত পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে। পাইরুভিক অ্যাসিড একটি 3 কার্বন বিশিষ্ট যৌগ। তোমাদের একটি ছোট বাড়ির কাজ দিই। বাড়ির কাজটি হলো গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি, সম্পূর্ণ প্রক্রিয়াটি একটি ছকের সাহায্যে তোমাদের দেখাতে হবে। তো শিক্ষার্থীরা, তো নিশ্চয়ই আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছো। এই ক্লাসটি তোমরা যথেষ্ট গুরুত্বের সাথে পড়াশোনা করবে। এটি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো।